अरे कुछ नहीं होता है। अरे बात नहीं पड़ा, एकदम जोर से जैसे नारा लगाता है। धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो, धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। दिल्ली पुलिस शेम शेम, दिल्ली पुलिस शेम शेम, दिल्ली पुलिस शेम शेम, सीजेआई शेम शेम, सीजेआई शेम शेम। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। এই যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখালাম, এখানে যেটা বলছে যে দালাল মিডিয়া হায় হায়, গদি মিডিয়া হায় হায়, সিজেআই সেম সেম, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, দেশের প্রধান বিচারপতি, সে খুব লজ্জার, নরেন্দ্র মোদী লজ্জার, নরেন্দ্র মোদী সেম সেম, এইসব অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান সব হলো। আর প্রতিবাদটা কি হচ্ছে? স্যানিটারি ন্যাপকিন, তার উপরে কিছু লিখে যে পদত্যাগ করতে হবে নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে আর ধর্মেন্দ্র প্রধানকে। এটা কিন্তু দিল্লির ছবি না, এটা আমাদের কলকাতার ছবি, মানে আমাদের রাজ্যের কলকাতার ছবি। একদিন আপনারা দেখতেন যে যাদবপুর, প্রেসিডেন্সি, এইসব জায়গায় একটা ছাত্রদের খুব ছোট অংশ তারা মুক্তাঞ্চল তৈরি করত। তারা ওইসব গাঁজা মদ খাওয়া ইত্যাদি ইত্যাদি করে তারা একটা নৈরাজ্য তৈরির চেষ্টা করা, দেশের বিরুদ্ধে কথা বলা, আজাদি আজাদি স্লোগান দেওয়া, মানে যেটা কাশ্মীরে শোনা যেত সেটা তো দিল্লি বিশ্ববিদ্যালয়, জেএনইউতে, তারপরে সেই স্রোতটা, সেই ঢেউটা এখানে প্রেসিডেন্সিতে এবং যাদবপুরে চলে এসেছিল। এই ঢেউটা এখন খুব বেশি করে দেখা যাচ্ছে দেশের একটা মানে অন্যতম নিচের দিকে থাকা একটা বিশ্ববিদ্যালয়। এ রাজ্যের কোনো শিক্ষা দীক্ষা, কোনো বিরাট কিছু মানচিত্রে তারা নেই, কিন্তু বামেদের তৈরি করে যাওয়া মূলত মুসলিম ছাত্রছাত্রীরা সেখানে বেশি পড়ে। সেখানে গেলে আপনি বোরখা বেশি দেখতে পাবেন, সেখানে গেলে আপনি ফেস টুপি দেখতে পাবেন। তো এটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি, আলিয়া বিশ্ববিদ্যালয়। আলিয়া বিশ্ববিদ্যালয়, দেখুন বিশ্ববিদ্যালয়ে পড়বে, কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী, আমরাও আন্দোলন করেছি, আন্দোলন হবে, ছাত্রছাত্রীরা কিছুটা ধ্বংসাত্মক আন্দোলনও করে থাকে। যেটা দিল্লিতে দেখা যাচ্ছে, দিল্লিতে গত 5-6 দিন ধরে কি চলছে একটু ছোট্ট করে সংক্ষেপে জেনে আমাদের আলোচনা করে রাখতে হবে। সেটা হচ্ছে সোনম ওয়াংচুক, যিনি কংগ্রেসি পরিবারের একজন লোক, যার লাদাখে তার বাড়ি এবং শিক্ষা নিয়ে বিভিন্ন রকমের দাবি তিনি তোলেন, ভালো কথা। তো তিনি বললেন যে এই নিটে যে প্রশ্ন ফাঁস হয়েছে, নিটটা কি? নিটটা হচ্ছে সর্বভারতীয় স্তরে ডাক্তারিতে যদি কেউ ভর্তি হতে চায়, কোনো ছাত্র বা ছাত্রী, একটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে 10+2 পাস করতে হয়, সায়েন্স নিয়ে পড়তে হয়, মানে দ্বাদশ সমতুল কোনো পরীক্ষায় পাস করার পরে সে নিটে বসতে পারে। এই প্রবেশিকা পরীক্ষায় পাস করলে তাকে ডাক্তারি পড়ার সুযোগ দেওয়া হয়। আগে প্রত্যেকটা রাজ্যকে আলাদা আলাদা কোটা দেওয়া থাকতো, কেন্দ্রে আলাদা পরীক্ষা হতো। এখন গোটা দেশ জুড়ে এই একটাই পরীক্ষা, সর্বভারতীয় একটা এন্ট্রান্স এক্সাম। তো সেই পরীক্ষাটা সেটা হওয়ার কথা ছিল মে মাসে, কিন্তু দেখা গেল প্রশ্ন ফাঁস হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হওয়ার খবর জানার সঙ্গে সঙ্গে মের 3 তারিখে পরীক্ষাটাকে পিছিয়ে দেওয়া হলো জুনের 21 তারিখে। এই বছরের কথা বলছি, জুনের 21 তারিখে পরীক্ষা হলো। 20 লাখের বেশি ছাত্রছাত্রী তারা আবেদন করেছিল প্রথমবারে, তারপরে আর পরের পরীক্ষার জন্য আবেদন করতে হয়নি, তাদেরকে আবার করে অ্যাডমিট পাঠানো হয় এবং নির্ধারিত সূচি মেনে পরীক্ষা হয়। ফল প্রকাশ হয়ে গেছে জুলাই মাসের 16 তারিখে। জুলাই মাসের 16 তারিখে, তারপরে কেটে গেছে কয়েকদিন, 5-6 দিন চলে গেছে। তো এইবারে হঠাৎ করে কেন এই ব্যাপারটা এত মাথাচাড়া দিল? মানে প্রশ্ন ফাঁস হলো, তারপরে পরীক্ষা পিছিয়ে গেল, পরীক্ষা পিছিয়ে যাওয়ার পরে পরীক্ষা হয়ে গেল,
ফল প্রকাশ হয়ে গেল, যারা পাশ করলো 11 লক্ষের বেশি ছাত্রছাত্রী, তারা তাদের মিষ্টি খাওয়ার ছবি, নাচা গানার ছবি ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। এরপরে আমাদের সোনম ওয়াংচুক বাবু, তিনি লাদাখ থেকে দিল্লিতে এসে যন্তর মন্তরে, সেই সময়টা আমি দিল্লিতে ছিলাম, তিনি এসে বসে পড়লেন ধর্নায় এবং তিনি বললেন আমি অনশন করছি। এবং ছবিতে যা দেখা গেল যে সোনম ওয়াংচুক নাকি অনশন করছেন, জানি না মমতা ব্যানার্জির মতো কিনা, তার নিচে লুকিয়ে লুকিয়ে পেস্ট্রি খাচ্ছে, কেক খাচ্ছে, তারপরে বিভিন্ন অনলাইনে অর্ডার দিয়ে সেখান থেকে প্যাট্রিস আসছে ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন খাবার দাবার, মানে আধুনিক সমস্ত খাবার দাবার তারা সব খাচ্ছে। বাইরে সব খাবার দাবার নিয়ে নাচা গানা চলছে, চল ছাইয়া ছাইয়া এইসব হচ্ছিল। তারপরে তার স্বাস্থ্যের কথা ভেবে দিল্লি পুলিশ সোনম ওয়াংচুককে নিয়ে চলে গেল হাসপাতালে। কিন্তু এরপরে দেখা গেল এই যে যেটা ককরোচ পার্টি বলে যে পার্টিটা তৈরি হয়েছে, এখনো পর্যন্ত নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি, মূলত জেন জি। এবং দেখুন, সে ককরোচ করুক আর কচ্ছপ করুক আর কৃমি করুক, যে কোনো পার্টি যে কেউ একটা নাম দিতে পারে, কিন্তু এটা তো বলার অপেক্ষাই রাখে না যে গোটা পৃথিবীর মতো ভারতবর্ষেও যুব সম্প্রদায়ের একটা সমস্যা রয়েছে। দেখুন, দৈনিক মূল্য বৃদ্ধিতে আমরা জেরবার হয়ে যাচ্ছি, পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে, আনাজের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে। এটা তো অস্বীকার করার উপায় নেই, বাড়ছে। এবং আমাদের মধ্যে আয় কিন্তু কমে যাচ্ছে, চাকরির হার কমে যাচ্ছে, ফলে এই যে বেকার যারা শিক্ষিত যুবক যুবতী, তাদের মধ্যে হতাশা বাড়ছে। তো সেইটাকে কাজে লাগিয়ে এবারে যারা রাজনৈতিক দল, যারা রাজনীতিটাকে ব্যবসা হিসেবে দেখে, মূলত যারা বিরোধী দল, মানে আমাদের দেশের যারা মূল বিরোধী দল, ধরুন কংগ্রেস রয়েছে, টুকরো টুকরো হয়ে যাওয়া তৃণমূল রয়েছে, স্ট্যালিনের দল রয়েছে, সমাজবাদী পার্টি রয়েছে, তারপরে লালু প্রসাদের দল রয়েছে, কিছু কিছু রয়েছে, কাশ্মীর থেকে আসছে, গোটা দেশে বিরোধী একটা রাজনীতি তো আছে। তো তারা এটাকে কাজে লাগিয়ে এই মুহূর্তে যখন আমরা এপিসোডটা তৈরি করছি, জানেন দিল্লিতে, আপনারা বলেন যে এক কথা থেকে আরেক কথায় চলে যাই, ফিরে আসবো এই কথায়, দিল্লিতে আবার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এরা সব কংগ্রেসের একটা প্রতিনিধি দল, তারা বলছে আমরা গান্ধীর কাছে যাব বিচার চাইতে, গান্ধী বিচার দিয়ে দেবে, প্রশ্ন ফাঁসের বিচার গান্ধী দেবে। ভালো কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে আজকে জানিয়ে দিয়েছেন যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, অভিযুক্তদের কড়া থেকে কড়া শাস্তি দেওয়া হবে। আচ্ছা, প্রশ্ন ফাঁসকে এই প্রথম, আমি আমার সাংবাদিকতার জীবনে গত 20-30 বছরে দেখেছি অজস্রবার প্রশ্ন ফাঁস হয়েছে। কখনো 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 উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়, কখনো কখনো কেউ ফাঁস করে দেয় চ্যাংড়ামি করার জন্য। আমাদের এই রাজ্যে তো একবার পলিটেকনিকের পরীক্ষায় অ্যাডমিট ইস্যু হয়েছিল কুকুরের ছবি দিয়ে। তো সেটা কি সরকার কুকুরের ছবি দিয়ে দিয়েছিল? তা না, কোনো একটা হারামজাদা সে এই নষ্টামিটা করেছিল, সে এই দুর্নীতিটা করেছিল। যখন ওই ছবি দিতে হয়, আপলোড করতে হয়, কুকুরের ছবি দিয়ে দিয়েছিল। আর অপদার্থ কিছু সরকারি কর্মচারী থাকে, তারা সেটাকে না দেখে ওই অ্যাডমিটে ওই ছবিটাই ছাপিয়ে দিয়েছিল। আর মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে যে কত প্রশ্ন ফাঁস হয়েছে গত 15 বছরে, শুধু বলছি, বাম আমলেও প্রশ্ন ফাঁস হয়েছে। কিন্তু বাম আমলে আমার মনে আছে একবার অঙ্ক পরীক্ষা ফাঁস হয়েছিল, পরীক্ষাটাকে পিছিয়ে দেওয়া হয়েছিল। আর তৃণমূলের আমলে একটাও কিন্তু পরীক্ষা পিছনোর কোনো প্রশ্নই ওঠেনি। একাধিকবার খবর করেছে, বিধাননগর সাইবার থেকে আমাকে অনেকবার জেরাও করেছে যে কি ব্যাপার, আপনি খবরটা করলেন, কি হলো, কোথা থেকে পেলেন, উমুক তুমুক ইত্যাদি ইত্যাদি। ভালোভাবে আমাকে অ্যারেস্ট করেনি, কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁসের পরে একবারও পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়নি। আমি পশ্চিমবঙ্গ রাজ্যের কথা বলছি, তৃণমূলের শাসনের সময়কার কথা বলছি। আর চাকরি চুরি তো ছেড়েই দিন, এসএসসির চাকরি চুরি সে তো ফাঁক করে দিয়েছে, একদম চুরি করে গোটা একটা ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। তারা আবার সমর্থন করছে এই যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, পার্লামেন্টে দিকে এগিয়ে যাচ্ছিল মিছিল, সেখানে গিয়ে যে আন্দোলনটা হচ্ছিল, দেখুন ছাত্র আন্দোলন সবাই করেছে, আপনারা অনেকে করেছেন, আমরাও করেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে করেছি। তারা কিন্তু আমরা কখনো ওইরকম র্যাপকে ঘিরে ধরে মারধর করা, ভাঙচুর করা এগুলো করিনি, এগুলো সমর্থন করা যায়ও না। কেন অন্ধকারময় একটা নৈরাজ্যকে আমরা সমর্থন করব? কেন একটা দেশের মধ্যে থেকে দেশকে বিচ্ছিন্ন করে দেবো, আইনের শাসনকে আমরা নষ্ট করে দেবো? সেটা তো ঠিক না। আন্দোলনকে সমর্থন করতেই পারি, আন্দোলন নিশ্চয়ই সমর্থনযোগ্য, শিক্ষা সংক্রান্ত আন্দোলন, এবং তারা যেটা দাবি করছেন সেই দাবির প্রতি বেশ কিছু জায়গায় আমাদের সমর্থন রয়েছে। কিন্তু এর পাশাপাশি কি আমরা দেখলাম, পুলিশের গাড়ি ভাঙচুর করো, পুলিশের গাড়ির ওপরে উঠে তাণ্ডব করো, পুলিশকে মারো, কয়েকশো পুলিশ কর্মী আহত হয়ে হাসপাতালে রয়েছে। এবং এই আন্দোলনকে সমর্থন করে কেন বলিউড কেন বেশি মুখ খুলছে না? নাসিরউদ্দিন শাহ, উমা কুরেশি, এরা সব মাঠে নেমে গেছে।
আর সবচেয়ে যেটা মজার কথা, এ রাজ্যের নিরিখে যেটা কথাটা আমাদের জানাতে হবে, কয়েকদিন আগে মানে 21শে জুলাইতে মনে আছে, এ রাজ্যের যে ঘাট ধাক্কা খাওয়া মুখ্যমন্ত্রী 4 তারিখে 4 মে ফল প্রকাশের পরে যে ঘাট ধাক্কা খেলো, লাথি খেলো, থুতু খেলো বলে নিজেই দাবি করলো, তিনি দাবি করলেন যে ক্যাথিড্রাল রোডে দাঁড়িয়ে শহীদ মঞ্চ থেকে যে আমি ককরোচ পার্টির আন্দোলনে যাব। এটা একটা মুখ ফসকে বলেছেন নাকি কি জন্য বলেছেন, কিন্তু বলে ফেলেছেন। এরপর থেকে যা যা হচ্ছে, দিল্লি তো প্রায় কার্যত উত্তাল হয়ে গেছে, রাস্তা অবরোধ, সড়ক জ্যাম, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, পাথরে পাথরে ছয়লাভ, আবার উল্টে পুলিশকে কাঁদানে গ্যাস ছুটতে হয়েছে, সেল ফাটাতে হয়েছে, সেটা কি চোখের জলের অবস্থা। মানে সব ঠিক আছে, কিন্তু আজাদিটা কার থেকে, এই প্রশ্নটা কিন্তু বুঝতে পারছি না। আজাদি আজাদি করে গান গাইছে, মোদি দূর হটো, মোদি মরে যাও, মোদি উমুক হও। মোদি কি করবে? নরেন্দ্র মোদি নিজেই বলেছেন, প্রধানমন্ত্রী বলছেন যে যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত তাদেরকে, তিনি নিটের নাম নেননি, কিন্তু তিনি এই কথাটাই বলতে চেয়েছেন যে তাদের কড়া থেকে কড়া শাস্তি হবে। এইবারে ব্যাপারটা হচ্ছে কি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে দিল্লির দিকে টার্গেট করা হচ্ছে। দিল্লিতে যাচ্ছে, বাসে করে ভর্তি করে যাচ্ছে কংগ্রেস পার্টির সব এমপিরা, তারা সব নাকি গান্ধীর কাছে বিচার চাইতে যাচ্ছে। সেটা গেল দিল্লির দিক। এই রাজ্যে ভয়ঙ্কর রিপোর্ট এসছে, খুব ভয়ঙ্কর। এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনুন। পশ্চিমবঙ্গে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়, এগুলোকে বেছে নেওয়া হচ্ছে, যাদবপুর প্রেসিডেন্সি, আলিয়া, আর অন্যান্য বেশ কিছু, ক্যালকাটা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, এই সব জায়গাগুলোকে বেছে নেওয়া হচ্ছে। বেছে নিয়ে এই ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। দেখুন, একটা তো তৃণমূল চলে যাওয়ার ফলে বিরাট বড় ব্যথা, বিরাট বড় দুঃখ, বিরাট বেদনা রয়েছে। বিশেষ করে একটা নির্দিষ্ট, যারা ওই বোরখা পরছে, যারা ফেস টুপি পরছে, তাদের খুব কষ্ট হয়েছে। আসানসোলে পুলিশ জুতিয়ে ভাগিয়ে দিয়েছে, বাটাম দিয়েছে। তারপরে জিহাদি আন্দোলন করতে গিয়েছিল পার্ক সার্কাসে, সেখানে তো পিটিয়ে একদম ছাল তুলে নিয়েছে, অ্যারেস্টও করেছে, তাদের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ নেওয়া হবে, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বারুইপুরে এনকাউন্টার হয়ে গেছে। তো এগুলো তো বিরাট দুঃখ। এর ফলে সেই ক্ষোভটাকে কাজে লাগিয়ে মূলত এই খালার যে পরিকল্পনা, খালার তো জেহাদি একটা আন্দোলন করার খুব ইচ্ছা, জিহাদিরা তার পাশে রয়েছে। যেভাবে যে ছকে শ্রীলঙ্কায় করা হয়েছিল, শ্রীলঙ্কায় হয়েছিল না একটা আন্দোলন করে সরকারকে উৎখাত করা হয়েছিল, বাংলাদেশে হয়েছিল, শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কোটা আন্দোলনের নাম দিয়ে শুরু হয়েছিল, তারপরে হয়ে গেল সেটাকে হাসিনা হটাও, পুলিশকে মারো, খুন করো, রবীন্দ্রনাথের মিউজিয়াম পুড়িয়ে দাও, সত্যজিৎ রায়ের বাড়ি পুড়িয়ে দাও, তারপরে শেখ হাসিনার পিতা মুজিবুর রহমান, তার মূর্তি ভেঙে দাও। মানে একটা ভয়ঙ্কর এনার্কি তৈরি হয়েছিল। আর তারই ছায়া দেখা গিয়েছিল আমাদের প্রতিবেশী দেশ নেপালে। শ্রীলঙ্কা প্রতিবেশী, বাংলাদেশ প্রতিবেশী, নেপাল প্রতিবেশী। নেপালে তো ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, মেরেও ফেলা হয়েছিল, মানে মন্ত্রী তার বউকে মেরে ফেলা হচ্ছে। নেপালের আন্দোলনটা অনেকটা যুক্তিযুক্ত ছিল, সেখানে জেনজি তারা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়েছিল। এবং একদিকে যখন নেতা মন্ত্রীরা তারা যখন একদম সেই সোনার চামচ মুখে নিয়ে ভাত খাচ্ছে, আর আরেকদিকে দারিদ্র আরো বেশি বেড়েই চলেছে, সেই সমস্যা ভারতবর্ষেও রয়েছে। কিন্তু শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের মতো ভারতবর্ষেও কি অভ্যুত্থান হবে? ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর সমস্ত মুখ্যমন্ত্রীরা তারা কি ভয়ে পালিয়ে যাবে আর সব দখল করে নেবে? এই বোরখা পরা, এই টুপি পরা, একদম লুচ্চা লাফাঙ্গা কিছু আছে, বিশ্বাস করুন। আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, সোশ্যাল মিডিয়া ঘাঁটুন, একটু টুইটারে বা এক্স হ্যান্ডেলে বিভিন্ন একটু সার্চ করুন দিল্লি নিয়ে, বুঝতে পারবেন। একদম লুচ্চা লাফাঙ্গা, বলতেই পারছে না। আমি তো একটা ভিডিও দেখছিলাম, বলছে ও বহুত বড়া হ্যাঁ সায়েন্টিস্ট হ্যাঁ, সায়েন্টিস্ট শব্দটাও ভালো করে উচ্চারণ করতে পারছে না। মানে কাকে? সোনম ওয়াংচুককে। ও তো বাহার সে আয়ে হ্যাঁ, বিদেশ সে আয়ে হ্যাঁ। সে জানেই না সোনম ওয়াংচুককে, সে জানে না সোনম ওয়াংচুক ভারতেরই লোক, সে জানে না কিসের ভিত্তিতে আন্দোলন হচ্ছে, কিন্তু চলে এসছে। দেখলেই বোঝা যাচ্ছে একদম মানে পুরো লুচ্চা, আমাদের এখানকার লাল চুল কানে দুল পার্টিদের মতো। তো সেই ব্যাপারটাকে হাতিয়ার করে, যেমন করে বিরোধীরা, ইন্ডিজোটের শরিকরা এটাকে হাতিয়ার করে একটা এনার্কি তৈরির চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের যে ভিডিওটা আমরা শুরুতে দেখালাম, আরো লম্বা ভিডিও, আপনারা ভাবুন তো, একটা আন্দোলন করছে মেয়েরা ওই কি স্যানিটারি ন্যাপকিন দিয়ে, বলছে নরেন্দ্র মোদী শরম করো। কিসের শরম ভাই? পরীক্ষা তো হয়ে গেছে, নিট নিয়ে আর কোনো কথাই নেই। এখন বলছে আজাদি চাই। কার থেকে আজাদি চাই, কিসের আজাদি চাই, কিছুই বোঝা যাচ্ছে না।
নরেন্দ্র মোদী বা কেন পদত্যাগ করবে? একবারও এই প্রশ্ন ফাঁস সেই ব্যাপারটা আর আটকে নেই, এখন চলে এসছে পুরোপুরি রাজনীতিতে। এই রাজ্যে খুব বড়সড় একটা জিহাদি পরিকল্পনা, জিহাদি ছক, জিহাদি হামলার ছক চলছে। সেটা নবান্নর দিকে এগিয়ে যেতে পারে, বা যেহেতু এখন বিধানসভায় অধিবেশন চলছে, রাজ্য বিধানসভায়, এই বিধানসভাকে কেন্দ্র করে একটা বড় জিহাদি হানা হতে পারে। জিহাদি আন্দোলনটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হতে পারে যেখানে পুলিশকে কিছুটা প্ররোচিত করা হবে, লাঠি চালাও, পুলিশকে প্ররোচিত করা হবে টিয়ার গ্যাসের সেল ফাটাও, পুলিশকে প্ররোচিত করা হবে গুলি চালাও, এবং তারপরে যদি কোনো বডি পাওয়া যায়, ব্যাস হয়ে গেল কেল্লা ফতে, সেই লাশের ওপরে দাঁড়িয়ে একদম তাণ্ডব চলবে, বিরাট বড় আন্দোলন চলবে। কিন্তু এটা একটুখানি এখন তো খুব, দেখুন, গোয়েন্দা সবসময় সতর্ক থাকে, পুলিশ সবসময় সতর্ক থাকে, এবারে রাজশক্তিতে যারা থাকে তারা কতটা স্টেপ নেয় না নেয় সেটা তাদের ব্যাপার। আগের সরকারগুলো তো খুব একটা কিছু করেনি, কিন্তু তারা একদম নিরীহ, ধরুন অভয় আন্দোলন, সেখানে পুলিশ আটকে দিয়েছে, লাঠি চালিয়েছে, কোনো স্টিকার মারা যাবে না। আর আপনারা ভাবছেন এই আন্দোলনটা করতে পারবে? পরিষ্কার করে রিপোর্ট পেয়ে গিয়েছে পুলিশ, পরিষ্কার করে রিপোর্ট পেয়ে গিয়েছে আইবি, এসবি, এবং লালবাজার তো বটেই, নবান্ন পর্যন্ত সেই রিপোর্টটা চলে গেছে। তার ফলে এই যে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে আমরা গিয়ে আরো কিছু লুচ্চা লাফাঙ্গা নিয়ে বিভিন্ন বস্তি থেকে, পার্ক সার্কাস, খিদিরপুর, গার্ডেন রিচ, এই সমস্ত জায়গা থেকে নিয়ে গিয়ে হামলা করব বিধানসভায়, হামলা করব নবান্নে, সেটা সম্ভবত সফল হবে না। সম্ভবত বলছি কারণ ওই যে হোনে কো কন ডাল সাকতা হয়, মানে কি হবে না হবে, কোন দুর্যোগ কি হবে সেটা বলা যায় না, অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না। ফলে যদি পুলিশ কোনো ঢিলেমি দেয় তাহলে কিন্তু সমস্যা, তবে পুলিশ ঢিলেমি দেবে না। তার কারণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তো ফলে আলাদা আলাদা ইনস্ট্রাকশন দেওয়াই আছে, যে রিপোর্ট এসছে এটাকে অত্যন্ত কড়াভাবে দেখছে রাজ্য সরকার, এবং ক্যাম্পাস থেকে বেরিয়ে যদি কেউ অ্যানার্কি তৈরি করার চেষ্টা করে, দেখো ভাই, আমরাও ছাত্র ছিলাম, তোমরা যদি ছাত্র সমাজ কেউ দেখে থাকো, সে যে সম্প্রদায়েরই হও আর যে পোশাকই পরো, যে গানই গাও, কিন্তু ওই নারায়ে তাকবীর, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তারপরে আবার পরীক্ষা হয়েছে, ফল প্রকাশ হয়ে গেছে, পাশ করেছে 11 লাখের বেশি, তাদের কি অপরাধ? সেখানে নারায়ে তাকবীর কেন? সেখানে পুলিশকে পাথর ছোড়ার দরকারটা কি? গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করো, কিন্তু তোমাদেরকে এই চেতাবনী দিয়ে দিচ্ছি, সাবধানবাণী করে দিচ্ছি যে নিরীহভাবে প্রাণটাকে খুইয়ে বসো না, নিরীহভাবে একটা পরিবারের লোকেদেরকে, তাদেরকে বিড়ম্বনায় ফেলো না, কোনো প্ররোচনায় পা দিও না, কোনো ফাঁদে পা দিও না। এই যে জেহাদি চক্রটা, যারা এই ছকটা চালাচ্ছে, তারা তোমাদেরকে বিপথে চালানোর চেষ্টা করবে। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আর অভিভাবকরা যদি কেউ দেখে থাকেন, আপনারা দয়া করে আপনাদের সন্তানদের, আপনাদের বাড়ির বাচ্চাদের বলবেন যে আন্দোলন নিশ্চয়ই করবে, ফেসবুকে লিখুক না, স্লোগান দিক না ক্যাম্পাসের মধ্যে, কিন্তু কোন রকম ভাবে যদি ওই নবান্ন অভিযান বা বিধানসভা অভিযানের নামে গিয়ে এমন কিছু ভয়ঙ্কর কিছু করে বসে, তারপরে তার দায়টা যার যায় তার যায়, চোখের জল আপনাদেরই পড়বে। আমাদের কাজ শুধুমাত্র সতর্ক করে দেওয়া, সেই কাজটাই করলাম। আজকের এই এপিসোড যদি ভালো লাগে, যদি মনে হয় যে আরো বেশি মানুষের জানা দরকার, তাহলে আপনারা অবশ্যই এই কন্টেন্টটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে একটু হাইপ তুলে দেবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।